আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব। আজ আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস নেব। এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। শব্দ তরঙ্গ শব্দ এক প্রকার তরঙ্গ। তাহলে আমরা জানি শব্দ কি? যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শোনার অনুভূতি জাগায় সেটাই হলো শব্দ। আর শব্দ হচ্ছে এক প্রকার তরঙ্গ। আমরা এবার জানবো শ্রাব্যতার সীমা। এবার আমরা দেখব শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা মানে আমরা যে শব্দগুলো শুনি, এই শব্দের উৎপত্তির জন্য কম্পনের প্রয়োজন। কম্পন হইতে হয়, কম্পন হইলে শব্দ উৎপত্তি হয়, তাছাড়া শব্দ উৎপত্তি হয় না। তাহলে শব্দের উৎপত্তির জন্য মাধ্যমে কম্পনের সৃষ্টি করতে হয়। তাহলে উৎসের কম্পাঙ্ক উৎসের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। উৎসের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজ এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। আবারও বলছি যে উৎসের কম্পাঙ্ক মানে আমরা শব্দ শুনতে পাই কম্পাঙ্কের জন্য। কম্পন হলে আমরা শব্দ শুনতে পাই। তো উৎসের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকলে আমরা শব্দ শুনতে পাই, তাছাড়া শব্দ শুনতে পাবো না। কম্পাঙ্কের এই সীমা কোন সীমা? এই 20 থেকে 20,000 হার্টজ, এই যে এইটার যে সীমা, এই সীমাটাই কে বলতেছে শ্রাব্যতার সীমা। এই সীমাটাই হলো শ্রাব্যতার সীমা। উৎসের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজের মধ্যে হলে আমরা শব্দ শুনতে পাই, আর এই সীমাটাকে বলতেছে শ্রাব্যতার সীমা। তাহলে আমরা যদি 20,000 হার্টজের উপরে কোনো কম্পাঙ্ক কোনো কম্পন তৈরি হয়, শব্দ তৈরি হয়, আমরা সেগুলো শুনতে পাই না। 20-এর নিচেও যদি কোনো কম্পাঙ্কর শব্দ তৈরি হয়, আমরা সেগুলো শুনতে পাই না। আমরা এই দুইটার ভিতরে শুনতে আমরা পাই। তাহলে দেখো, যার 20,000 হার্টজ, যার কম্পাঙ্ক 20,000 হার্টজের চেয়ে বেশি, তাকে বলছে শব্দ তরঙ্গ। যে তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্টজের চেয়ে বেশি তাকে বলে শব্দোত্তর তরঙ্গ। যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজের চেয়ে বেশি সেটাকে বলছে শব্দোত্তর তরঙ্গ। আর যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের চেয়ে কম, 20 হার্টজের চেয়ে কম, এটা হলো 20,000, সেটা হলো শব্দ তরঙ্গ। আর যেটা 20 হার্টজের চেয়ে কম
সেটা হলো শব্দের তর। সেটা হলো শব্দেতর তরঙ্গ। 20 হার্জের চেয়ে কম হলো শব্দেতর তরঙ্গ, আর 20,000 হার্জের চেয়ে বেশি এটা হলো শব্দোত্তর তরঙ্গ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই 20 থেকে 20,000 হার্জের মধ্যে এই সীমাটাকে বলছে শ্রাব্যতার সীমা। এই সীমাটাকে বলা হচ্ছে শ্রাব্যতার সীমা। এবার আমরা শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দেখব। তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দেখলাম, এবার শব্দ তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দেখব আমরা। তরঙ্গের বৈশিষ্ট্য এর আগে আমরা আলোচনা করছিলাম, এখন আমরা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য দেখব। তাহলে বলতেছে যে শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ। এটা একটা যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গ একটি যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে। কারণ এই তরঙ্গ কোন বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, এবং আর এই শব্দ সঞ্চালনের জন্য কি স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়, যে কারণে এটা একটা যান্ত্রিক তরঙ্গ। শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, কারণ এটার সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ তরঙ্গ এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর। এটা কম্পনের দিকের সাথে সমান্তরাল অগ্রসর। কম্পন যেদিকে হয় শব্দের প্রবাহের দিকেও একই দিকে। কম্পন যেদিকে হয় শব্দটাও সেদিকেই প্রবাহিত হয়। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। মানে কখনো কম কখনো বেশি, এটা আমরা পরেও আলোচনা করব ডিটেলস আরো ভালোভাবে। তোমরা তখন আরো বুঝতে পারবে ভালো করে। চার নম্বর হলো শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা অন্য তরঙ্গের বৈশিষ্ট্য, অন্য যে তরঙ্গগুলো আছে সেটার বৈশিষ্ট্যের মতো তার বিস্তারের বর্গের সমানুপাতিক। শব্দের তীব্রতা তার বিস্তারের বর্গের সমানুপাতিক। কি বলছি? শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের মতো তার বিস্তারের বর্গের সমানুপাতিক। তার বিস্তারের বর্গের সমানুপাতিক। শব্দের তীব্রতা তার অন্যান্য তরঙ্গের মতো তার বিস্তারের বর্গের সমানুপাতিক। আরেকটা হলো তরঙ্গের যেরকম প্রতিফলন, প্রতিসরণ ও পরিবর্তন ছিল, শব্দ তরঙ্গেরও প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন আছে। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য আমরা দেখছিলাম যে
তরঙ্গের বৈশিষ্ট্য আমরা দেখছিলাম যে প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, উপরিপতন হয়। শব্দ তরঙ্গের ক্ষেত্রেও তাই প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপতন ঘটে। প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপতন ঘটে। প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপতন ঘটে। তাহলে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য যে শব্দ তরঙ্গ একটা যান্ত্রিক তরঙ্গ, আর এটা মাধ্যমের প্রয়োজন হয় এই তরঙ্গটা সঞ্চালনের জন্য। এটা অনুতরঙ্গ তরঙ্গ, এটা মাধ্যমের কণাগুলোর সাথে সমান্তরালে অগ্রসর হয়। এটা এই শব্দ তরঙ্গ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। আর এই শব্দের তীব্রতা হলো বিস্তারের বর্গের সমানুপাতিক হয়। আর এই শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ, উপরিপতন ঘটে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার আলোচনা করব প্রতিধ্বনি। প্রতিধ্বনি, প্রতিধ্বনিটা কি? মানে আমরা যে শব্দ করি বা কথা বলি, এটা যদি কোথাও বাধা পেয়ে ফিরে আসে আমাদের কানে, সেটাই মূলত হলো প্রতিধ্বনি। এটা যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে এভাবে বলা যাবে, দেখো, যে যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, মানে যখন কোনো শব্দ, আবারও বলতেছি সংজ্ঞাটা দেখো, যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। আমরা সংজ্ঞা বললাম যে যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। মানে আমরা যখন কোনো দালানের ভিতরে গিয়ে কথা বলি বা কোনো পাহাড়ের সামনে গিয়ে কথা বলি, তখন আমরা কথা বলার পরে আরো একটা শব্দ শুনতে পাই, ওই মূল যে শব্দ সেটারই অনুরূপ যদি আমরা শুনতে পাই তখন সেই শব্দটাকে প্রতিধ্বনি বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার আরেকটা প্রশ্ন দেখব, যে সকল শব্দের শোনা যায় না কেন?
তাহলে সকল শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? তার মানে আমরা যদি কথা বলি কোনো দালানের সামনে গিয়ে বা কোনো পাহাড়ের সামনে গিয়ে, তাহলে কি আমরা সব শব্দেরই প্রতিধ্বনি শুনতে পারবো? বা এই প্রশ্নটাই বলছে যে সব শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? কি সমস্যা যে কখনো শোনা যায় কখনো শোনা যায় না, এটার কারণ কি? এখন এটা আমরা আলোচনা করবো। দেখো তো এখন একটা জিনিস আছে যে আমরা যখন কথা বলি তখন এই কথা বলার সময়ে বা আমরা যখন কোনো কিছু শুনি তখন এই শোনার শব্দ আমাদের 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে স্থায়ী হয়। আমরা যখন কোনো কথা বলি তখন সেই কথাটা আমাদের মস্তিষ্কে আমাদের 0.1 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। তাহলে এই 1 সেকেন্ড 0.1 সেকেন্ড পর্যন্ত যেহেতু স্থায়ী হয়, তো সেক্ষেত্রে এই 0.1 সেকেন্ড সময়ের মধ্যবর্তী সময়েই যদি কোনো শব্দ ফিরে আসে তাহলে কিন্তু আমরা আর সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো না। কারণ মিনিমাম একটা শব্দ শোনার পরে আমাদের 0.1 সেকেন্ড পরে অন্য শব্দটা শুনতে হয় বা অন্য শব্দের শুনতে পাই আমরা। তাহলে আমরা এটা এভাবে বলবো যে আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড। এটা হলো স্থায়িত্বকাল। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ আর এই প্রতিধ্বনির যে শব্দ এটার মধ্যে পার্থক্য কত হতে হবে? 0.1 সেকেন্ড। মানে প্রতিধ্বনি শুনতে গেলে অবশ্যই আমাদের মূল শব্দ আর প্রতিধ্বনির মধ্যে পার্থক্য কমপক্ষে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হইতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর বেশি হলে আমরা শুনতে পারবো, আর এর বেশি না হলে, কম হলে কিন্তু আমরা শুনতে পাবো না। এবার আরেকটা ব্যাপার, শব্দের বেগ। শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড। বাতাসে বা বায়ুতে শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড। তাহলে এটা তার মানে 1 সেকেন্ডে 330 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 সেকেন্ডে মানে 60 সেকেন্ড, 1 সেকেন্ডে হলো 330 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের এই 0.1 সেকেন্ডে কত কত দূরত্ব অতিক্রম করবে? 0.1 সেকেন্ড হবে হলো 330 গুণ হলো 0.1 সমান এটা আছে হলো 33 সেকেন্ড, 33 মিটার, 33 মিটার। তার মানে আমরা জানি যে বাতাসের শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে হলো 330 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এই 0.1 সেকেন্ড অতিক্রম করবে হলো 33 মিটার। তার মানে আমরা ধরে নিতে পারবো যে এই 33 মিটার দূরত্ব অতিক্রম করা হলো এই 0.1 সেকেন্ড সময়। তার মানে আমরা প্রতিধ্বনি তখনই শুনতে পাবো যখন কোনো বস্তু বাধাতে আবার ফিরে আসবে, তার মানে ডবল। তার মানে এই 33কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই তাহলে হয় 16.5 মিটার। তার মানে একটা শব্দ যখন 16.5 মিটারের চেয়ে বেশি দূরত্বের কোথাও বাধা পাবে বা 16.5 মিটার সর্বনিম্ন 16.5 মিটার দূরত্ব থেকে বাধা পেয়ে ফিরে আসে, তাহলে আমরা এই 0.1 সেকেন্ডের ভিতরে এই শব্দটা আমাদের কানে আসবে। কিন্তু যেহেতু 0.1 সেকেন্ড আমাদের কানে কি স্থায়িত্বকাল, এই জন্য আমরা এটা শুনতে পাবো না। তার মানে আমরা দুটো সিস্টেম পেলাম যে যদি 0.5 মিটার দূরত্ব যে কম দূরত্বে যদি আমরা কোনো শব্দ প্রতিফলিত হয়ে আমাদের কানে চলে আসে তখন আমরা সেই শব্দটা শুনতে পাবো না। আশা করি তোমরা বুঝতে পারছো
তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সকল শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন। তাহলে যে সকল শব্দ শুনতে পাবো না আমরা, সেটা হলো যে যদি আমাদের সামনে কোনো বাধা বা প্রতিবন্ধক থাকে এবং যার দূরত্ব 16.5-এর চেয়ে কম হয়, তাহলে সেই সকল স্থান থেকে প্রতিধ্বনি আসলে আমরা শুনতে পাবো না। আসলে তোমরা বুঝতে পারছো। এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করব। ওই যেটা বৈশিষ্ট্য বলছিলাম যে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে তাপমাত্রার উপর নির্ভরশীল কিভাবে দেখো, প্রশ্ন হচ্ছে যে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। আমরা কি জানি দেখো, তাপমাত্রা বাড়ার সাথে সাথে মাধ্যমের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। আমরা কি জানি যে এটা যদি তরল হয় আর আমরা যদি তাপ দিতে থাকি এই তরলে, তাহলে কি হবে, তাপমাত্রা দেওয়ার সাথে কি হবে, এই এই পাতিলে যদি পানি থাকে তাহলে কি পানিগুলো কি আস্তে আস্তে নড়াচড়া শুরু হয় না। তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। তার মানে মাধ্যমের অণুগুলো সহজে কম্পিত হয় তাপমাত্রা দেওয়ার সাথে সাথে। তাপমাত্রা যত দেওয়া হবে কম্পন তত বৃদ্ধি পাবে। তাহলে কম্পন যেহেতু বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে এই তাপমাত্রার উপরে কি, সেক্ষেত্রে তাপমাত্রার উপরে শব্দের বেগ নির্ভর করবে। তাপমাত্রা বেশি দিলে কম্পন বেশি হবে, তখন শব্দের বেগ দ্রুত শোনা যাবে বা দ্রুত শব্দ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে শব্দের বেগ ভি হলে এটা তাপমাত্রা বর্গমূলের, এটা তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে কি বললাম যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে মাধ্যমের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে মাধ্যমের অণুগুলো সহজে কম্পিত হতে পারে। তখন শব্দ তরঙ্গ দ্রুত অগ্রসর হয়, অর্থাৎ শব্দের বেগ বৃদ্ধি পায়, শব্দের বেগ বৃদ্ধি পায়। তারপরে বাতাসের শব্দের বেগ হলো তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বাতাসের শব্দের বেগ হলো তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আমরা আরেকটা জিনিস দেখব, এবার হলো বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল। শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল। এগুলো প্রশ্ন আসে যে শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন, শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল কেন। তাহলে দেখো, আমরা জানি বায়ুতে শব্দের বেগ বায়ুর ঘনত্বের উপর নির্ভর করে। বায়ুতে শব্দের বেগ বায়ুর ঘনত্বের উপর নির্ভর করে। বায়ুতে শব্দের বেগ বায়ুর ঘনত্বের উপর নির্ভর করে। তার মানে ঘনত্ব যদি বাড়ে শব্দের বেগও বাড়ে, ঘনত্ব যদি কমে শব্দের বেগও কমে। আবার বলে দেখো, বায়ুতে শব্দের বেগ ঘনত্বের উপর নির্ভর করে। বায়ুর ঘনত্ব বেশি হলে শব্দের বেগ বেশি হয়, ঘনত্ব কম হলে শব্দের বেগ কম হয়। আর আবার বায়ুর আর্দ্রতা, এই আর্দ্রতার কম বেশির কারণে আবার ঘনত্ব পরিবর্তন হয়। বায়ুর আর্দ্রতার কম বেশির কারণে আবার ঘনত্বের পরিবর্তন হয়। আমরা প্রথমে দেখলাম শব্দের বেগ ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব বেশি হলে শব্দের বেগ বেশি হয়, ঘনত্ব কম হলে শব্দের বেগ কম হয়।
আবার এই ঘনত্বটা বা এই ঘনত্বটা আর্দ্রতার উপর নির্ভর করে, বা আর্দ্রতা কম বেশি হলে ঘনত্ব কম বেশি হয়। আর্দ্রতা বাইরে আর্দ্রতা বেশি হলে ঘনত্ব কমে যায়, আবার আর্দ্রতা কমে গেলে ঘনত্ব বেড়ে যায়। তার মানে কি আর্দ্রতা পরিবর্তনের কারণে বায়ুর ঘনত্ব পরিবর্তন হচ্ছে, আর বায়ুর ঘনত্ব পরিবর্তনের কারণে কি শব্দের বেগও কম বেশি হইতেছে। তার মানে কি শব্দের বেগ আর্দ্রতার উপর নির্ভরশীল, মানে শব্দের বেগ ঘনত্ব বাড়লে শব্দের বেগ বাড়ে, ঘনত্ব কমলে শব্দের বেগ কমে যায়। আবার আর্দ্রতা বাড়লে ঘনত্ব কমে, আর্দ্রতা কমলে ঘনত্ব বাড়ে। তাহলে অবশ্যই শব্দের বেগ বাইরের আর্দ্রতার উপর নির্ভরশীল। আসলে তোমরা বুঝতে পারছো। আমরা আজকে আর একটা আলোচনা করব, একটা হলো শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতি। শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতির সম্পর্ক। মাধ্যমের প্রকৃতির সম্পর্ক। শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতির সম্পর্ক। প্রকৃতি মানে হলো মানে একটা জিনিস কি অবস্থায় আছে, কঠিন, তরল, বায়বীয় বা শব্দ কোন মাধ্যমে যা চলাচল করতেছে সেটার উপর এরকম। তাহলে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন রকম, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন রকম। মানে বায়ু, পানি, লোহা, এতে শব্দের বেগ কি ভিন্ন ভিন্ন। বায়ুতে একরকম, পানিতে একরকম, লোহাতে আরেক রকম। তাহলে বায়ুতে শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ হলো 1493 মিটার পার সেকেন্ড। আর লোহাতে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। তারপরে কি মাধ্যমের প্রকৃতি বায়ুতে একরকম 330 মিটার পার সেকেন্ড, পানিতে 1493 মিটার পার সেকেন্ড, লোহাতে 5130 মিটার পার সেকেন্ড। তার মানে হলো তরলের শব্দের বেগ বাতাসের শব্দের বেগের চেয়ে বেশি, আর কঠিনের চেয়ে কম। আবার কঠিনের কি তরলের চেয়েও বেশি। এটাই হলো শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতির সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা আজকে এই পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম।